বিএনপি কি শুদ্ধ হবে নাকি ওই আপনি যেটা বললেন যে ওই একই রকম মানে ক্যারেক্টারই তারা নেতৃত্ব দেবে? না টিটু ভাই, আপনি প্রশ্নটি করেছেন একদম যথার্থ। বিএনপি শুদ্ধ হবে কি হবে না, আমার উত্তরও খুবই স্পষ্ট যে বিএনপি শুদ্ধ হওয়ার পথে। এখন বিএনপি অশুদ্ধ কিনা, তাহলে শুদ্ধ হওয়ার পথে গেলেই বলতে হবে তাহলে কি অশুদ্ধ? কোনো মানুষই পারফেকশনিস্ট না, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোত্র সবাই 100 ভাগ, মানে যদি আপনি বলেন যে আমি 100 ভাগ পারফেকশনিস্ট বা আমি 100 ভাগ সৎ আদর্শবান, তাহলে আপনার মধ্যে অনেক ঘাটতি রয়েছে, ভুল রয়েছে। আপনি নিজেকে আমরা যে নো দাইসেলফ দিয়ে পড়াশোনা শুরু করেছি নিজেকে শেখার, সেই নিজেকে শেখার জায়গাটা আমাদের মধ্যে খুবই কম থাকবে। তবে এটা সত্য যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, আমরা বলি না যে অতিরিক্ত কোনো কিছুই যেমন ভালো না, এবং অতিরিক্ত নেতৃত্ব। আপনি দেখেন ডাকসু নিয়েও যদি বলি, ডাকসুর মনোনয়ন দিতেও কিন্তু অনেক বিলম্ব হয়েছে, যেটা অন্যান্য অপরবর দলের হয়নি, কারণ সেখানে অনেক দল, অনেক মত, অনেক কথা, অনেক কিছু শুনতে হয়। ঠিক বিএনপির রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে অতিরিক্ত মানুষ কিন্তু বিএনপিতে। এটা কি খারাপ বলবেন? অতিরিক্ত মানুষ করতে চায় বিএনপি, আপনি কি করবেন? অতিরিক্ত মানুষ যুক্ত হতে চায় বিএনপিতে, আপনি কি করবেন? অতিরিক্ত মানুষ যুক্ত যদি হওয়ার জায়গা থাকে কোনো ধান্দা ফিকির নিয়ে, তাহলে সেটা ভিন্ন বিষয়। যদি অতিরিক্ত মানুষের ধান্দা ফিকির থাকে যে আমি লুট করব, টাকা কামাবো, দলটাকে ব্যবহার করব, তাহলে সেটা তো ট্যাকেল দেওয়ার দায়িত্ব রয়েছে। এবং সেটা ট্যাকেল কি হবে? এই ছাকুনিটা, আমাদের এই ছাকুনিটা দরকার, যে ছাকুনি দিয়ে আমরা ছাকবো। রাজনীতি করার এক ধরনের লোক আর সমর্থন একটা বিষয়। রাজনীতি করার মধ্যে যদি অরাজনৈতিক লোকগুলা, ধান্দা ফিকির করা লোকগুলা, কিংবা বিভিন্ন সময়ে রাজনীতির ধরেন করেছে, আমি একজন লোকের কথা শুনছিলাম কয়েকদিন আগে, যে ভাই একটা লোক যদি এসে বলে আমি বীর মুক্তিযোদ্ধা ছিলাম, যুদ্ধ করে দেশের জন্য সব দিয়েছি, আর এসে নারী ধর্ষণ করছে, লুট করছে, তাকে কি আপনি গ্রহণ করবেন? ঠিক তদ্রুপ আপনি রাজনীতিতে এই 17 বছরে যদি কোনো ছেলে এসে বলে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির কোন নেতা আমি জেল খেটেছি 20 বার, মামলা খেয়েছি 100-র উপরে, তাহলে তাকে সব অন্যায় করার আপনি সার্টিফিকেট দিয়ে দিবেন? আপনি যে হ্যাঁ ঠিক আছে, তুমি তো অনেক জুলুম নির্যাতন করেছো, অনেক অন্যায় সহ্য করেছো, তাহলে হ্যাঁ তুমি তোমার এখন সব ভোগ করা যায় না। তাকে এখনো ত্যাগ করতে হবে, তাকে এখনো জুলুম নির্যাতনের শিকার হতে হবে, সেই মানসিকতা থাকতে হবে। যদি সে মনে করে না আমার এখন নেয়ার পালা, তাহলে তাকে দরকার নাই, তার এই ত্যাগের কোনো মূল্য নাই, তার এই ত্যাগের কোনো মূল্য দেওয়ার প্রয়োজন নেই, কারণ তার মানসিকতাই খারাপ। কারণ সে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আমি রাজনীতিতে নাম লিখিয়েছি জনগণের স্বার্থে, এখানে যদি আমার কষ্ট হয়, ত্যাগ হয়, এই জায়গাটা হচ্ছে প্রবলেম। বিএনপির কম্পিটিশনটা হয়ে গেছে এখন কে কত ত্যাগ করেছে বলে ভোগ করবে, এই চ্যালেঞ্জিং পার্ট। মানে কত ত্যাগ করেছে, সবাই ত্যাগ করেছে, কারণ কোন ব্যক্তি নাই যার বিরুদ্ধে মামলা নাই বিএনপি করে, কোন ব্যক্তি নাই যার বিরুদ্ধে অত্যাচার নিপীড়ন হয় নাই, ঘরে থাকতে পারেনি সবাই, তাহলে কি আপনি সবাই? কিন্তু বিষয়টা এরকম না যে আমরা শেখ হাসিনাকে হটাইছি, আমরা নেতৃত্ব দিয়েছি, এই জন্য আমরা যা করবো তাই, আমরা যা বলবো তাই তাই তো হচ্ছে। মানে শুধু বিএনপি একা না তো, মানে এটাই কি আমাদের ন্যাশনাল ক্যারেক্টার কিনা? মানে আমরা দেশটার জন্য চিন্তা করি না, আমরা সবসময় নিজের কথাটা চিন্তা করি। আপনি দেখুন নেপালে যারা এই আন্দোলনটি করলো, সরকারকে হটালো, তারা কিন্তু পড়ার টেবিলে চলে গেছে। শুধু তাই না, অনেক ছাত্র নেতাকে দেখলাম প্রধানমন্ত্রীর কাছে এসে ক্ষমা চাইতেছে। হ্যাঁ, মানে নতুন যে প্রধানমন্ত্রী তার কাছে এসে ক্ষমা চাচ্ছে, ক্ষমা প্রার্থনা করছে। আর আমরা কি করলাম? আমরা শেখ হাসিনাকে তাড়ালাম, তাড়ানোর পরে আমরা এক একজনের এক দায়িত্ব নিয়ে নিলাম, এবং আমরা এখন মানে কি বলবো, আমরা আমাদের আখের গোছানো শুরু করলাম। এটাও তো শুধু আমাদের নিজেদের ক্যারেক্টার কিনা, এটা কি মনে করেন? হ্যাঁ, যদিও আপনার এই পর্বের শেষের কোশ্চেনটা আমরা শুধু বিএনপি আলোচনা সমালোচনা নিয়েই করি, তাই আমি অন্য কোনো দলের ব্যাপারে বলতে চাচ্ছি না। ঠিক আছে, এনসিপি যদিও তারা ভাবে যে এই 24-এর আন্দোলনে কথা বলছিলাম, মানে সার্বিকভাবে তারাই সোল মানে এজেন্ট। যারা সোল এজেন্ট ভাবে তারা ভুলটা করে, সোল এজেন্ট ভাবা যাবে না, এক। আর দুই হচ্ছে, আমি বললাম না যে রাজনীতি করার ক্ষেত্রে এখন বিশেষ করে বিএনপিকে যে ভাবনাটার জায়গায় থাকতে হবে তাহলে ভালো হবে। বিএনপিকে ভাবনাটার জায়গায় থাকতে হবে যে বিএনপিকে মানুষের খুব কাছাকাছি যাওয়ার জন্য মানুষ যে ক্যারেক্টারটা পছন্দ করে না সেই অপছন্দনীয় ক্যারেক্টারের জায়গায় নিজেকে রাখা যাবে না, নিজেকে রাখতে হবে পছন্দের ক্যারেক্টারের জায়গায়।
আচ্ছা, সেখানে রাখার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। সে প্র্যাকটিসটা কি? আমাকে যত বেশি প্রোফাইলটা হাই প্রোফাইল যত বেশি আমি দেখাবো। যদি আপনি ধরেন আপনি এলাকায় ঢুকলেন, আপনি যদি এলাকায় ১,০০০ হুন্ডা নিয়ে ঢুকান এবং ঢুকে যদি বুঝাতে চান যে আপনি ওই এলাকার খুবই জনপ্রিয়, খুবই বড় লিডার। আপনার কিন্তু ১,০০০ হুন্ডা যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, সে বাড়ির প্রত্যেকে কিন্তু ঘরের মধ্যে গালাগালি করছে কিন্তু আপনাকে। আপনি বুঝতেছেন না। আপনি ভাবতেছেন আমি তো প্রচন্ড ফুলের মালা পেলাম এবং আপনি তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় সয়লাভ করে দিচ্ছেন, পত্র-পত্রিকায় আমাকে ১,০০০ হুন্ডা বাহিনী আমাকে গ্রহণ করেছে আমার এলাকায়। এই যে অনুভূতির জায়গাটা, এই যে ভাবনার জায়গাটা, এই ভাবনার জায়গাটা চিহ্নিত করতে হবে। যে আসলে ভাবনার জায়গাটা আমাকে খুব সাদামাটা ভাবে একজন মানুষ দেখতে চায় এবং সাদামাটা ভাবে আমি তার কাছে যাব। আমি কোন বাহিনী কিংবা আমি কোন বাহিনীদের প্রধান হিসেবে আমি যাব না। তার মানে বাহিনী মুক্ত থাকার জন্য যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটি এখন বিএনপির প্রত্যেকটি নেতাকে প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি উপজেলায় এবং যারা এমপি ইলেকশন করবে তাদের তো মাথায় রাখতে হবে যে আমাকে কোনোভাবেই যাতে কোন মানুষ বড়, বড় বাহিনীর প্রধান না ভাবে। সেই ভাবনাটা দূর করতে পারবেন কিনা। তা না হলে আপনি সব এলাকায় যে ক্যান্ডিডেট দিবেন, মানুষ কিন্তু বাহিনীর প্রধানের বিরুদ্ধেই অবস্থান নিবে। এখন সে যে দলই করুক। বাহিনী প্রধান যে ভাববে যে টিটুর রহমান একটা বাহিনীর প্রধান, তাহলে টিটুর রহমানকে সবাই মানে করবে, প্রত্যাখ্যান করবে। ঠিক নয়ন বাঙালিকেও প্রত্যাখ্যান করবে যতক্ষণ ভাববে বাহিনীর প্রধান। তার মানে আমি বাহিনীর প্রধান থাকতে চাই না। আগে একটা বাহিনীর প্রধান হতে পারলে বড় ক্রেডিট ছিল, কিন্তু এখন ঘুরে গেছে টেন্ডেন্সি। এই ঘোরার জায়গাটাই আজকের অনুষ্ঠানে আমি মনে করি এটাই হচ্ছে আমার শেষ বার্তা।